হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য একটা 50 জিকের ম্যারাথন সিরিজ কমপ্লিট করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত কোন উৎসবটি মূলত উড়িষ্যা রাজ্যে পালিত হয়। দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। কী কী অপশান দিয়েছে? রাজ পর্ব দিয়েছে, ছট দিয়েছে, আটলা টাড্ডি দিয়েছে আর সাংকেন দিয়েছে। তো বলেছে এই চারটের মধ্যে থেকে কোন উৎসবটা মূলত উড়িষ্যা রাজ্যে পালিত হয়। তো মনে রাখবে, রাজ পার্ব নামে যে উৎসবটা হয় এটা কিন্তু মূলত যে উড়িষ্যা স্টেট আছে আমাদের, সেই উড়িষ্যা স্টেটে কিন্তু পালন করা হয়ে থাকে। এছাড়া কিন্তু যে বিখ্যাত জগন্নাথ যাত্রা, ঠিক আছে, জগন্নাথ যাত্রা বা যেটাকে আমরা রথযাত্রাও বলে থাকি, সেটাও কিন্তু কোথায় হয়ে থাকে? সেটাও কিন্তু এই উড়িষ্যা রাজ্যেই পালন করা হয়ে থাকে। এবার দেখো যে বাদবাকি যে অপশানগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করে নেবো। দেখো আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে গেল রাজ পার্ব। এইবার যে বাদবাকি অপশানগুলো আছে, এক সেকেন্ড, যে বাদবাকি অপশানগুলো আছে সেই বাদবাকি অপশানগুলো নিয়ে আমরা একবার আলোচনা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ছট। ছট কোন রাজ্যে তোমার হচ্ছে একটি বিখ্যাত উৎসব? তো মনে রাখতে হবে ছট কিন্তু বিহারের একটি গুরুত্বপূর্ণ উৎসব। আটলা টাড্ডি কোথায় পালন করা হয়? তো মনে রাখবে যে অরুণাচল প্রদেশ আছে আমাদের, সেই অরুণাচল প্রদেশের কিন্তু একটা খুব ফেমাস উৎসব হয়ে যাচ্ছে এই আটলা টাড্ডি উৎসব, ঠিক আছে। সাংকেন কোথায় পালন করা হয় থাকে? সাংকেন কিন্তু মণিপুর রাজ্যে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে মহেন্দ্র বর্মন প্রথম যিনি মত্তবিলাস প্রহসন লিখেছিলেন তিনি কোন বংশের রাজা ছিলেন। মানে এই যে মহেন্দ্র বর্মন আছে, এই মহেন্দ্র বর্মন কোন বংশের রাজা? তো ব্যাক টু ব্যাক চারটে অপশনের মধ্যে থেকে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? তো মনে রাখতে হবে এই যে মহেন্দ্র বর্মন ইনি কিন্তু পল্লব বংশের রাজা, ঠিক আছে। পল্লব বংশের রাজা কিন্তু হয়ে যাচ্ছেন মহেন্দ্র বর্মন। এবার দেখো এখানে রাষ্ট্রকূট বংশ বলেছে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? তো মনে রাখতে হবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছেন দন্তি দুর্গ, ঠিক আছে। চোল বংশের প্রতিষ্ঠাতাকে? চোল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছে বিজয়া লয়, ঠিক আছে। আর এখানে এই যে সাতবাহন, না এটা হয়ে যাবে সাতবাহন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? তো মনে রাখতে হবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছে শিমুখ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে। দেখো আজকে 3 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কে টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কযুক্ত। দেখো যে টেবিল টেনিস খেলা আছে, যেটাকে আমরা টিটিও বলে থাকি শর্ট ফর্ম, সেই টেবিল টেনিস খেলার সাথে কে সম্পর্কযুক্ত? সাইনা নেওয়াল, লক্ষ্য সেন, মানিকা বাত্রা আর প্রীতি পাল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মানিকা বাত্রা। মানিকা বাত্রা কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার। এছাড়াও কিন্তু মানিকা বাত্রাকে বাদ দিয়েও কিন্তু সৃজা আকুলা, ঠিক আছে, সৃজা আকুলা ইনিও কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার। এছাড়া কিন্তু সম্প্রতি শরৎ কমল, ঠিক আছে, ইনি কিন্তু সম্প্রতি যে টেবিল টেনিস আছে সেখান থেকে কিন্তু অবসর নিয়েছেন, তাই শরৎ কমলের নামটাও কিন্তু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পেলাম মনিকা বাত্রা, সৃজা আকুলা, শরৎ কমল, এনারা প্রত্যেকেই কিন্তু টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কযুক্ত। এইবার আমরা বাদবাকি যে স্পোর্টসম্যানসের নাম দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব। দেখো আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে গেল মনিকা বাত্রা। এবার আমরা দেখে নেব সাইনা নেওয়াল, লক্ষ্য সেন। দেখো সাইনা নেওয়াল আর লক্ষ্য সেন দুজনেই কিন্তু ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত, ঠিক আছে, দুজনেই কিন্তু ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। আর এখানে যে প্রীতি পাল দেখতে পাচ্ছ, প্রীতি পাল কিন্তু হয়ে যাচ্ছেন একজন স্প্রিন্টার, ঠিক আছে, অর্থাৎ ইনি কিন্তু একজন মানে ধাবিকা, ঠিক আছে। উনি কিন্তু যে আমাদের ভারতের যে 200 মিটার বা 400 মিটারের যে রেসগুলো হয়ে থাকে সেই রেসের কিন্তু একজন স্প্রিন্টার বা ধাবিকা হয়ে যাচ্ছেন এই মনিকা বাত্রা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের একটি শিল্প অঞ্চল? মানে ভারতের কোনটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিন্তু বলেছে বা একটা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। ভারতের কোনটা নিম্নলিখিত চারটে অপশানের মধ্যে থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো যে ছোটনাগপুর আছে, সেই ছোটনাগপুর কিন্তু হয়ে যাচ্ছে ভারতের একটা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল, কারণ এখান থেকে কিন্তু যত ধরনের র ম্যাটেরিয়ালস আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো হয়ে থাকে, যেরকম লোহা ইন্ডাস্ট্রি বলো বা তোমার হচ্ছে কপার ইন্ডাস্ট্রি বলো, তো ম্যাক্সিমাম কিন্তু যে খনিজ সম্পদ বা ম্যাক্সিমাম যে র ম্যাটেরিয়ালস আমরা কিন্তু ছোটনাগপুর অঞ্চল থেকেই পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকের 5 নম্বর কোশ্চেন, যে 1792 সালে কে দারোগা প্রথা চালু করে। তো হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছে, তো 1792 সালে কে দারোগা প্রথা চালু করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসই কিন্তু কী করেছিলেন, এই যে দারোগা প্রথা আছে এই
দারোগা প্রথা প্রচলন করেছিলেন। এইবার কর্নওয়ালিস আর কী করেছিলেন? কর্নওয়ালিস কিন্তু যে 10 চালা সিস্টেম ছিল, ঠিক আছে, যে 10 চালা সিস্টেম ছিল এটাও কিন্তু তোমার হচ্ছে কর্নওয়ালিসই চালু করেছিল। এছাড়া যে ভারতের যে সিভিল সার্ভিস যে এক্সামটা এখন বর্তমানে হয়ে থাকে, যেটাকে তখনকার সময় আইসিএস বলা হতো, তো এই সিভিল সার্ভিস বা পুলিশ সিস্টেম, ঠিক আছে, যে পুলিশ সিস্টেম ভারতে আছে বা তখনকার সময় যে পুলিশ সিস্টেম কিন্তু সবার প্রথম কর্নওয়ালিসই লঞ্চ করেছিল। এবার দেখো বাদবাকি অপশানগুলো আমরা একবার দেখে নেব। দেখো এখানে কি বলেছে, সবার প্রথম কর্নওয়ালিস তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। লর্ড ওয়েলেসলি বলেছে। লর্ড ওয়েলেসলি কী চালু করেছিল? লর্ড ওয়েলেসলি মনে রাখতে হবে অধীনতামূলক মিত্রতা, ঠিক আছে, অধীনতামূলক যে মিত্রতা নীতি আছে সেটা কিন্তু লর্ড ওয়েলেসলি চালু করেছিল। লর্ড রিপন কি চালু করেছিল? মনে রাখতে হবে যে লর্ড রিপনের সময় থেকে কিন্তু 1881 সাল থেকেই ভারতের প্রথম অফিসিয়াল সেন্সাস, মানে 10 বছরের গ্যাপে গ্যাপে যে সেন্সাস, সেটা কিন্তু লর্ড রিপনের আমল থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 6 নম্বর কোশ্চেন, যে ভারতের সবথেকে বেশি ডাল উৎপাদক রাজ্য কোনটা, মানে সবথেকে বেশি ডাল কোন রাজ্যে উৎপাদিত হয়ে থাকে, ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। ভারতে কিন্তু সবথেকে বেশি ডাল জাতীয় শস্য বা ডাল চাষ কোথায় করা হয়ে থাকে বা ডাল উৎপাদক রাজ্য কোনটা, সেটা কিন্তু মধ্যপ্রদেশ হয়ে যাবে। উত্তরপ্রদেশ কোনটার জন্য সবথেকে বেশি তোমার হচ্ছে স্থান অধিকার করে আছে, মানে প্রথম স্থান কোন ফসলটা উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে আছে? তো আখ, ঠিক আছে, আখ উৎপাদনে কিন্তু ভারতের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে 1814 সালে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে, তো এটা কিন্তু হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছে আর আশা করি এই কোশ্চেনটা আমরা সকলেই পারবো। তো 1814 সালে যে আত্মীয় সভা গঠিত হয়েছিল, সেই আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও কিন্তু দেখো যে 1800, ঠিক আছে, 1800 এখানে তো 14 বলেছে, 1828 সালে তিনি কী করেছিলেন? 1828 সালে কিন্তু তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো এই যে রাজা রামমোহন রায় আছে, রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতের ফাদার অফ নিউজ পেপার বলা হয়ে থাকে, ঠিক আছে, ফাদার অফ নিউজ পেপার বলা হয়ে থাকে, কারণ ইনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু এই যে নিউজ পেপার বা সংবাদপত্র ছাপানোর বিষয়টাকে সবার সামনে নিয়ে এসেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। এছাড়াও কিন্তু রাজা রামমোহন রায়ের আরেকটা ভূমিকাও ছিল। ইনি কী করেছিলেন? ইনি কিন্তু যে সতী প্রথা ছিল আমাদের ইন্ডিয়াতে, 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে কিন্তু ইনি এই সতী প্রথাকে সারা ভারত থেকে উন্মূলনে কিন্তু সাহায্য করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, যে সিধু এবং কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্ক যুক্ত, বা সিধু এবং কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? সাঁওতাল বিদ্রোহ কিন্তু মোটামুটিভাবে 1855 সাল থেকে শুরু করে 1860 সাল পর্যন্ত চলেছিল, ঠিক আছে। এটা কিন্তু একটা উপজাতি বিদ্রোহ। তো সিধু আর কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন? সিধু এবং কানু কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর, অর্থাৎ কোনটা ভারতের ইস্ট কোস্টের একটা বন্দর বা পূর্ব উপকূলের একটা বন্দর। আমরা চাইলে অপশান এলিমিনেশনের মাধ্যমে ওটা করতে পারি। দেখো সবার প্রথম মারমাগাঁও কিন্তু ভারতের পশ্চিম উপকূলের একটি বন্দর, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। দীনদয়াল উপাধ্যায়, যেটা কিন্তু কান্ডালা যে বন্দর, সেই কান্ডালা বন্দরের বর্তমান নাম, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না, ঠিক আছে। যে কোচিন বন্দর আছে, এটাও কিন্তু সেই কোচিন বন্দর, যেটাকে আমরা কান্ডালা বন্দরও বলে থাকি, ঠিক আছে। কোচিনটা কোথায় আছে? কোচিনটা কিন্তু ভুল বললাম, দীনদয়াল উপাধ্যায় যে বন্দরটা আছে এটাকে কিন্তু আমরা কান্ডালা বন্দর বলে থাকি, কিন্তু যে কোচিন বন্দর আছে এটা কিন্তু কেরালাতে অবস্থিত, এটাও কিন্তু ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। একমাত্র যে উড়িষ্যার পারাদ্বীপ আছে, সেই উড়িষ্যার পারাদ্বীপ কিন্তু পূর্ব উপকূলে বা ভারতের যে ইস্ট কোস্ট আছে, সেই ইস্ট কোস্টে কিন্তু অবস্থান করছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? তো এর থেকে সোজা কোশ্চেন আর কি হতে পারে? এটা কিন্তু আমাদের মুখস্থ থাকার কথা, যে নীলদর্পণ নাটকটি কে লেখেন? নীলদর্পণ নাটকটি কিন্তু দীনবন্ধু মিত্র লেখেন, ঠিক আছে। তো দেখো এই যে দীনবন্ধু মিত্র আছে, তার যে নীলদর্পণ নাটক, এখানে কিন্তু নীল চাষিদের ওপরে, অর্থাৎ নীল চাষিদের ওপরে যে অত্যাচার করা হতো, সেই অত্যাচারের কাহিনী কিন্তু এখানে লিখেছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, যে 2001 সালে লতা মঙ্গেশকরকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? দেখো অ্যাওয়ার্ডস আর অনার্স থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। তো দেখো এই যে অ্যাওয়ার্ডসগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও দিতে পারে বা স্ট্যাটিক জিকে হিসেবেও দিতে পারে। তো দেখো কি বলেছে, 2001 সালে লতা মঙ্গেশকরকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? তো মনে রাখবে 2001 সালে কিন্তু লতা মঙ্গেশকরকে ভারতের সর্বোচ্চ সম্মান, ঠিক আছে, ভারতের
ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন কিন্তু দেওয়া হয়েছিল 2001 সালে। আর লতা মঙ্গেশকর কিসের সাথে সম্পর্কযুক্ত? আশা করি আমরা সকলেই এটা জানি, ইনি কিন্তু মিউজিকের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, যে ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে, সবার প্রথম দেখো ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? তো মনে রাখতে হবে ভিনিগারের মধ্যে কিন্তু থাকে অ্যাসিটিক অ্যাসিড। যদিও এটা সায়েন্সের কোশ্চেন, কিন্তু এটাকে এখানে জিকে হিসেবে ধরতে হবে। দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে বা এর সংকেত কী হয়ে থাকে বা এর ফর্মুলা কী হয়ে থাকে? CH3COOH, এটা কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হয়ে থাকে। এবার দেখো এখানে কি বলেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় দেখতে পাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের যে স্টামাক আছে, অর্থাৎ আমাদের যে পাকস্থলী আছে, সেখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এবার দেখো যে ফর্মিক অ্যাসিড থাকে, সেই ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? ফর্মিক অ্যাসিড কিন্তু যে লাল পিঁপড়ে থাকে, সেই লাল পিঁপড়ের হুলে কিন্তু কি থাকে? যে এই যে ফর্মিক অ্যাসিড, সেই ফর্মিক অ্যাসিড কিন্তু লাল পিঁপড়ের হুলে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে? যে ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে? দেখো ভারতে কিন্তু আগে কিন্তু 24টা হাইকোর্ট ছিল, কিন্তু বর্তমানে কিন্তু একটা নতুন হাইকোর্ট যুক্ত হয়েছে এবং বর্তমানে কিন্তু হাইকোর্টের সংখ্যা 25টি হয়ে গেছে। এইবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, যে ভারতের নবীনতম, যে এই যে বললাম আগে 24টা ছিল, এখন বর্তমানে একটা হাইকোর্ট যুক্ত হয়েছে, সেই 25তম হাইকোর্ট কোনটা, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটা? মানে কোন জেলাতে সবথেকে বেশি তোমার হচ্ছে তোমার লোকজন বাস করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে থানে জেলা। ঠিক আছে, মহারাষ্ট্রের যে থানে জেলা আছে, এটা কিন্তু ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট জেলা। ঠিক আছে, রাজ্য নয় কিন্তু জেলা। আর মনে রাখবে সেকেন্ড স্থানে কিন্তু আছে, স্থানে কিন্তু প্রথম স্থানে আছে, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড স্থানে কিন্তু আছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে? যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো দেখো বাদ্যযন্ত্র অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর তাদের কম্পোনেন্টকে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো আমরা সকলেই জানি পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সেতার যে বাদ্যযন্ত্র, সেই সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, এবার দেখো এই যে পণ্ডিত রবিশঙ্কর, এই পণ্ডিত রবিশঙ্করকে কিন্তু 1999 সালে কী করা হয়েছিল? 1999 সালে কিন্তু এনাকে ভারতরত্ন, অর্থাৎ ভারতের সবথেকে যে বড় সম্মান, সেটা দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, যে নোয়াখাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? দেখো একটু আগে কিন্তু আমরা কি দেখলাম? একটু আগে কিন্তু আমরা দেখলাম রাজ পর্ব। ঠিক আছে, তারপরে কি দেখলাম? তারপরে কিন্তু দেখলাম যে জগন্নাথ যাত্রা। ঠিক আছে, ঠিক সেরকম করে উড়িষ্যা রাজ্যের আর একটা উৎসব কিন্তু হয়ে যাচ্ছে এই নোয়াখাই উৎসব, যেখানে কিন্তু নতুন চালের ভাত বা নতুন চালের যে পিঠে, সেটা কিন্তু খাওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো নোয়াখাই উৎসব কোথায় পালন করা হয়ে থাকে? তো মনে রাখতে হবে নোয়াখাই উৎসব কিন্তু উড়িষ্যা রাজ্যে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16 নম্বর কোশ্চেন, যে সংবিধানের কত নম্বর ধারায় কম্পিউটার এখানে একটু আমার বলা ভুল হলো। ঠিক আছে, এটা কিন্তু টাইপিংও মিস্টেক আছে, এটা কিন্তু হয়ে যাবে কন্ট্রোলার। ঠিক আছে, এটা কি হবে? এটা কিন্তু হবে কন্ট্রোলার। ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে। তো সংবিধানের কত নম্বর ধারায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলা হয়েছে? এক কথায় আমরা বলতে পারি CAG বা ক্যাগের কথা বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 148 নম্বর ধারা। সংবিধানের যে 148তম ধারা আছে, সেখানে কিন্তু কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের কথা বলা হয়েছে। বর্তমানে ভারতের ক্যাগ কে আছেন? তো বর্তমানে কিন্তু ভারতের যে নতুন ক্যাগ আছেন, তিনি কিন্তু হয়ে যাচ্ছেন কে মূর্তি। ঠিক আছে, কে নারায়ণ মূর্তি। ঠিক আছে, কে নারায়ণ মূর্তি কিন্তু ভারতের বর্তমানে CAG আছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আমি তোমাদেরকে পুরো নামটা লিখে দিচ্ছি, কে সঞ্জয় নারায়ণ মূর্তি। ঠিক আছে, কে সঞ্জয় নারায়ণ মূর্তি, বা তোমরা কে সঞ্জয় মূর্তিও বলতে পারো। ইনি কিন্তু ভারতের বর্তমান ক্যাগ আছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন, যে গণ্ডক নদী কার একটি সহায়ক নদী? ঠিক আছে, গণ্ডক কার একটি সহায়ক নদী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গঙ্গার একটি সহায়ক নদী হয়ে যাচ্ছে কিন্তু গণ্ডক নদী। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত
কাকে শরৎ সম্রাট উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ইনি কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। তো মনে রাখবে যে শরৎ সম্রাট কাকে বলা হয়, শরৎ সম্রাট কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান, ঠিক আছে। ওস্তাদ আমজাদ আলী খানকে কিন্তু শরৎ সম্রাট বলা হয়ে থাকে। এবার দেখো বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে সম্পর্কযুক্ত, ইনি কিন্তু সানাই বাদকের, সানাই যে বাদ্যযন্ত্র আছে সেই সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। জাকির হোসেন কিসের সাথে সম্পর্কযুক্ত, ইনি কিন্তু তবলার সাথে সম্পর্কযুক্ত। আর জাকির হোসেন কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ইনি কিন্তু সম্প্রতি কয়েকদিন আগেই হলেন, মারা গেছেন। ওস্তাদ আলী আকবর খানও কিসের সাথে সম্পর্কযুক্ত, ওস্তাদ আমজাদ আলী খান আর ওস্তাদ আলী আকবর খান এরা দুজনেই কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। দুজনেই কিন্তু যে শরৎ বাদ্যযন্ত্র আছে সেই শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ফলো অন কথাটি ক্রিকেটের কোন ফরম্যাটের সাথে যুক্ত। মানে ফলো অন যে কথাটা আছে এটা ক্রিকেটের কোন ফরম্যাটের সাথে যুক্ত, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি20 ক্রিকেট আর সবকটাই ঠিক। তো মনে রাখবে ফলো অন এই যে টার্মটা এটা কিন্তু টেস্ট ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এটা কিন্তু টেস্ট ক্রিকেটে, যে টেস্ট ক্রিকেট হয়ে থাকে, যে সাদা রঙের ড্রেস পরে যে ক্রিকেটটা খেলা হয় তোমরা আশা করি সকলেই জানো, ঠিক আছে। সেই টেস্ট ক্রিকেটের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত এই ফলো অন কথাটি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দেবনাম প্রিয়দোষী, ঠিক আছে। দেবনাম প্রিয়দাসী কার উপাধি ছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু সম্রাট অশোকের উপাধি ছিল দেবনাম প্রিয়দোষী। দেখো 261 বিসিতে কিন্তু অশোক কোন যুদ্ধ করেছিলেন, অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। এইবার মনে রাখতে হবে অশোকের সময় কিন্তু কি হয়েছিল, অশোকের সময় কিন্তু যে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা তৃতীয় যে বৌদ্ধ সংগীতি সেটা কিন্তু সংগঠিত হয়েছিল। আর এটা কোথায় হয়েছিল, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 21 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কুকি নৃত্য কোন রাজ্যে পালন করা হয়। নাগাল্যান্ডে পালন করা হয়, আসামে পালন করা হয়, বিহারে পালন করা হয় আর পাঞ্জাবে পালন করা হয়। দেখো এই যে কুকি বলেছে, ঠিক আছে, কুকি বললে কি হবে, মনে রাখতে হবে কুকি বললে কিন্তু নাগাল্যান্ড হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু কুকি যে নৃত্য আছে এটা কিন্তু নাগাল্যান্ড রাজ্যে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, আজকের 22 নম্বর কোশ্চেন, যে ভীমপাতি চিন্নাসত্তম ইনি কোন নাচের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। ভীমপাতি চিন্নাসত্তম কোন নাচের সাথে সম্পর্কযুক্ত। দেখো যে তোমার হচ্ছে ড্যান্সার বা যে সমস্ত তোমার বলতে পারো ক্লাসিক্যাল ডান্স আর ক্লাসিক্যাল ডান্সার কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ভীমপাতি চিন্নাসত্তম ইনি কিন্তু কুচিপুড়ি নাচের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 23 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের পর কোন রাষ্ট্রে সবথেকে বেশি হিন্দু লোকজন বাস করে, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা 2024, ঠিক আছে, এটাতেও কিন্তু এসেছিল, যে ভারতের পর সবথেকে বেশি হিন্দু পপুলেশন কোথায় আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এখানে কিন্তু সঠিক অপশানটাই এখানে পড়েনি, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নেপালে, ঠিক আছে। ভারতের পর সবথেকে বেশি কিন্তু হিন্দু পপুলেশন কোথায় আছে, নেপালে কিন্তু আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 24 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের নির্বাচন আয়োগ কত সালে গঠিত হয়েছিল, বা ভারতের যে ইলেকশন কমিশন, ঠিক আছে, ভারতের যে ইলেকশন কমিশন আছে সেই ইলেকশন কমিশন কত সালে তৈরি হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1950 সাল। 1950 সালের যে 15 জানুয়ারি আছে সেই 15 জানুয়ারিতে কিন্তু ভারতের ইলেকশন কমিশনার তৈরি হয়েছিল, বা ইলেকশন কমিশন তৈরি হওয়ার জন্যই কিন্তু 15 জানুয়ারির যে তারিখটা আছে আমি মনে হয় একটু ভুল বললাম, ঠিক আছে, এটা 15 জানুয়ারি না, এটা 25 জানুয়ারি হবে, ঠিক আছে। তো 25 জানুয়ারি 1950-এ কিন্তু ইলেকশন কমিশন তৈরি হয়েছিল। এই কারণের জন্যই কিন্তু 25 জানুয়ারির যে ডেটটা আছে এই ডেটে কিন্তু আমরা কি তৈরি করি, আমরা কি পালন করি, আমরা কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে পালন করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো নিচের দিকে আছে, তো দেখো এটা কি হচ্ছে, এটা কিন্তু 25 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে 25 নম্বর কোশ্চেন, যে পৃথিবীর ওপরের পৃষ্ঠকে কি বলা হয়ে থাকে। তো মনে রাখবে পৃথিবীর যে ওপরের পৃষ্ঠ আছে, মনে করো এটা পৃথিবীর যে ওপরের পৃষ্ঠ আছে সেটাকে কি বলে, তো মনে রাখবে এটাকে কিন্তু বলা হয় লিথোস্ফিয়ার, ঠিক আছে, এটাকে লিথোস্ফিয়ার বলা হয়। এই যে লিথোস্ফিয়ার শব্দটা
দেখছো এর ভেতরে যে লিথো কথাটা আছে, ঠিক আছে, লিথো কথাটা আছে, এই লিথো কথার অর্থ কিন্তু হয়ে যাচ্ছে শিলা বা রক, ঠিক আছে, বা পাথর। ওই কারণের জন্যই কিন্তু পৃথিবীর ওপরিভাগটাকে বলা হয় লিথোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রদান করেন? তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের একটু আগেই বললাম যে অধীনতামূলক মিত্রতা নীতি কোন গভর্নর জেনারেল তোমার হচ্ছে তৈরি করেছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রণয়ন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে লর্ড বেন্টিং। দেখো লর্ড বেন্টিং কি করেছিলেন, 1829 সালে কিন্তু লর্ড বেন্টিং রাজা রামমোহন রায়ের পরামর্শ নিয়ে যে সতীদাহ প্রথা ছিল সেই সতীদাহ প্রথা সম্পূর্ণভাবে রদ করে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে সঙ্গীত নাটক একাডেমির মুখ্যালয় কোথায় অবস্থিত? দেখো এই যে সঙ্গীত নাটক একাডেমি আছে, এটা কিন্তু ভারতের কলাক্ষেত্রে খুব বড় একটা একাডেমি, ঠিক আছে। এটা কিন্তু ভারতের যে ক্লাসিক্যাল যে আর্ট বলো বা ডান্স বলো বা যে সমস্ত তোমার কার্যগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো এই যে সঙ্গীত নাটক একাডেমি, এই সঙ্গীত নাটক একাডেমির মুখ্যালয় কোথায় আছে বা হেডকোয়ার্টার কোথায় আছে? এটা কিন্তু দিল্লিতে অবস্থিত। আর এই সঙ্গীত নাটক একাডেমি কত সালে তৈরি হয়েছিল? এটা কিন্তু 1954 সালে তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে পরমাণুর ব্যাসার্ধ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর ভেতর থেকে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পিক্টোমিটার। পরমাণুর ব্যাসার্ধ মাপতে কিন্তু পিক্টোমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো এখানে অ্যানিমোমিটার আছে, অ্যানিমোমিটার দিয়ে কী করা হয়? তো মনে রাখতে হবে অ্যানিমোমিটার দিয়ে কিন্তু যে বাতাসের যে গতি আছে, ঠিক আছে, বাতাসের গতি কিন্তু মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ভোল্টামিটার দিয়ে কী মাপা হয়? ভোল্টামিটার দিয়ে কিন্তু যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্য কিন্তু ভোল্টামিটার যন্ত্র দিয়ে মাপা হয়। ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? ব্যারোমিটার দিয়ে কিন্তু যে বায়ুর চাপ আছে, ঠিক আছে, বা বাতাসের চাপ কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? দেখো এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, তার মানে কিন্তু এটা ওই শিফটটা অবশ্যই তোমার হচ্ছে যে 30/9/2022 যে শিফটগুলো হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটা শিফটে, মানে যে দুটো শিফট আমরা আলোচনা করছি দুটো শিফটেই কিন্তু এই কোশ্চেনটা কমন ছিল, যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। তো এটা কিন্তু আমরা প্রথমেই দেখলাম যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, ইনি কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। আর এনাকে কিন্তু 1999 সালে ভারতের সর্বোচ্চ যে সম্মান আছে অর্থাৎ ভারতরত্ন যে সম্মান, সেই ভারতরত্ন সম্মান কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোন বইটি হর্ষবর্ধনের রচনা নয়, মানে কোন বইটা হর্ষবর্ধন রচনা করেননি? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা আর শকুন্তলা। দেখো এই যে নাগানন্দ, তারপরে রত্নাবলী, তারপর প্রিয়দর্শিকা, এই তিনটেই কিন্তু হর্ষবর্ধনের লেখা বই, ঠিক আছে। এর ভেতর থেকে যে শকুন্তলা যে বইটা আছে এটা কিন্তু কালিদাসের লেখা বই, ঠিক আছে, তাই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু কোনোরকমভাবে হর্ষবর্ধন লেখেননি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো সংস্কৃত গ শব্দ যার অর্থ হলো গরু, ঠিক আছে, এটা গ হবে না, এটা হবে গো। যে সংস্কৃত গো শব্দ যার অর্থ হলো গরু, এরকম প্রচুর শব্দ বৈদিক যুগে ব্যবহৃত হতো। তার মধ্যে থেকে ধনী ব্যক্তিদের কি বলা হতো? গৌতম বলা হতো, গোপুরম বলা হতো, গোপাল বলা হতো আর ব্রাহ্মণ বলা হতো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোপাল, ঠিক আছে। দেখো গো মানে কি? গো মানে কিন্তু সংস্কৃতে গরু হয়, ঠিক আছে, কিন্তু বৈদিক যুগে গো শব্দ দিয়ে কিন্তু ধনী অভিজাত ব্যক্তিদের বোঝানো হতো। তাদেরকে কি বলা হতো? তাদেরকে কিন্তু বলা হতো গোপাল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে দাবা খেলায় কোন গুটিটি কেবলমাত্র কর্ণ বরাবর চলতে পারে, মানে ডায়াগোনালি চলতে পারে। মানে মনে করো এটা যদি তোমার দাবার বক্স হয়ে থাকে, ঠিক আছে, আমরা জানি যে দাবার কিন্তু এরকম কোর্টে খেলতে হয়, মানে এরকম ডায়াগোনালি যেতে পারে, ঠিক আছে। মনে রাখবে বিশপ যে গুটিটা আছে, যাকে কিন্তু বাংলায় উট বলা হয়ে থাকে, ঠিক আছে, বিশপ বা উট কিন্তু বলা হয়ে থাকে, এটা কি করতে পারে? এটা কিন্তু ডায়াগোনালি চলতে পারে বা কর্ণ বরাবর চলতে পারে। এবার দেখো দাবা খেলায় এরকম তোমরা জানো এরকম কিন্তু সাদা কালো এরকম বক্স থাকে। দাবা খেলায় মোট কতগুলো বক্স থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নতির জন্য কোন বিভাগ খোলেন? দিওয়ানি কহি, দিওয়ানি আজ, দিওয়ানি খাস আর দিওয়ানি আম। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, কৃষির উন্নতির জন্য কোন বিভাগ খুলেছিলেন? তো ইনি কিন্তু দাবিনী কহি বা দিওয়ানি কহি এই বিভাগটা কিন্তু কৃষির উন্নতির জন্য খুলেছিলেন।
ইনি কিন্তু যে দোয়াব অঞ্চল ছিল, মানে অর্থাৎ যেখানে চাষবাস করা হতো সেখানে কিন্তু যে সেই দোয়াব অঞ্চলটাকে কিন্তু ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন। ঠিক আছে, দোয়াব অঞ্চলটাকে কিন্তু ইনি ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন। আর এই মোহাম্মদ বিন তুগলককে কিন্তু ইতিহাসে কি বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে কিন্তু ইতিহাসে পাগলা রাজা নামেও ডাকা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে বিধবা পুনর্বিবাহের জন্য 1856 সালে কে প্রথম প্রস্তাব রেখেছিল? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম বেন্টিং নাকি নান অফ দিস? তো দেখো, যে বিধবা পুনর্বিবাহ আছে অর্থাৎ উইডো রিম্যারেজ আছে, এটা কে তোমার কার প্রচেষ্টায় এটা বন্ধ হয়েছিল? তো মনে রাখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কিন্তু যে উইডো রিম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে, উইডো রিম্যারেজ মানে অর্থাৎ যারা বিধবা আছেন তারা পুনরায় বিবাহ করতে পারবেন, সেই উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা প্রণীত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলছে যে 2021-এর তথ্য অনুযায়ী কোন নদীর সবথেকে বড় বেসিন বা উপত্যকা আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাজন নদী। ঠিক আছে, আমাজন নদীর কিন্তু সবথেকে বড় কী রয়েছে না, সবথেকে বড় উপত্যকা কিন্তু আমাজন নদী রয়েছে। প্রায় কত? প্রায় কিন্তু তোমার বলতে পারো 70,000 স্কোয়ার কিলোমিটার কিন্তু এরিয়া জুড়ে কিন্তু অ্যামাজন বেসিনটা অবস্থিত। ঠিক আছে, এখানে দেখো নীল বলেছে কি? নীল কিন্তু পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। ঠিক আছে, আর যদি তোমাদেরকে বলে পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী, সবথেকে বড় নদী, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অ্যামাজন নদী। যদি বলে দীর্ঘতম সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নীল, যদি বলে বৃহত্তম সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামাজন রিভার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে গাঙ্গুবাই হাঙ্গেল এবং প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত? এটা কি হবে? এটা কিন্তু হবে কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত? গাঙ্গুবাই হাঙ্গেল আর প্রভা আত্রে। দেখো, গাঙ্গুবাই হাঙ্গেল আর যে প্রভা আত্রে আছে এনারা কিন্তু যে কিরানা ঘরানা আছে, ঠিক আছে, কিরানা ঘরানার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে 2021-এর তথ্য অনুযায়ী ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? দেখো, ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ভারতে কিন্তু মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ঠিক আছে, যার ভেতর থেকে যে নীলগিরি, ঠিক আছে, নীলগিরি কিন্তু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু তোমার হচ্ছে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আর সর্বশেষ কোনটা? সর্বশেষ কিন্তু মধ্যপ্রদেশের যে পান্না রিজার্ভ আছে, এটা কিন্তু ভারতের তোমার হচ্ছে লেটেস্ট, ঠিক আছে, লেটেস্ট কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। এই 18টার মধ্যে থেকে 12টা কিন্তু ইউনেস্কোর মধ্যে লিস্টেডও আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে 2002 সালে জাকির হোসেনকে কোন পদ্ম সম্মান দেওয়া হয়েছিল? দেখো, জাকির হোসেনের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ জাকির হোসেন কিন্তু সম্প্রতি মারা গেছেন। ইনি কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এইবার 2002 সালে জাকির হোসেনকে কোন সম্মান দেওয়া হয়েছিল? মনে রাখতে হবে 2002 সালে কিন্তু জাকির হোসেনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল, পদ্মভূষণ দেওয়া হয়েছিল। পদ্মবিভূষণ কবে দেওয়া হয়েছিল? এনাকে কিন্তু পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল 2023 সালে। পদ্মশ্রী কবে দেওয়া হয়েছিল? পদ্মশ্রী কিন্তু দেওয়া হয়েছিল 1988 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত কোন গ্যাসটি টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, স্টিল ও ম্যাগনেসিয়ামের ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয়ে থাকে? মানে এক কথায় ওয়েল্ডিংয়ের কাজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে? আর্গন, নিয়ন, অ্যাসিটিলিন নাকি সিলিকন? তো আমরা সকলেই জানি ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কিন্তু অ্যাসিটিলিন, ঠিক আছে, ওয়েল্ডিং বা যেটাকে কিন্তু আমরা বাংলায় ঝালাই বলে থাকি, ঠিক আছে, লোহার যেরকম ঝালাই করতে হয়, ঠিক আছে, সেই লোহা ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয় না অ্যাসিটিলিন গ্যাস কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে 2011 সালের জনগণনা অনুসারে পুরুষ এবং মহিলা শিক্ষিতদের হারের পার্থক্য কত? মানে পুরুষের শিক্ষিতের হার আর মহিলার শিক্ষিতের হার কত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 17.68। এটা কিন্তু মহিলা সাক্ষরতা হার আর পুরুষের সাক্ষরতা হারের মধ্যে ডিফারেন্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1927 সাল। 1927 সালে কিন্তু এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে সবথেকে বড় প্রাণী গোষ্ঠী কোনটা? আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মোলাস্কা নাকি
নিডারিয়া। তো মনে রাখবে সবথেকে বড় যে প্রাণী গোষ্ঠী সেটা কিন্তু হয়ে যাচ্ছে আর্থ্রোপোডা। আর এই আর্থ্রোপোডাকেই আমরা কি বলে থাকি? এই আর্থ্রোপোডাকেই কিন্তু আমরা সন্ধিপদ বলে থাকি। এটা কিন্তু সবথেকে বড় গোষ্ঠী বা বড় ফাইলাম প্রাণী জগতের মধ্যে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। পরবর্তী কোশ্চেন একটু দাগ নাম্বারটা ভুল আছে, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। এটা মেবি তারাও আমি দেখে বলে দিচ্ছি এটা কত নাম্বার হবে। তো এটা কিন্তু আমাদের 48 নাম্বার কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। 48 নাম্বার কোশ্চেন হয়ে যাবে হচ্ছে কিন্তু এটা 48 নয়, এটা কিন্তু 49 নাম্বার কোশ্চেন হয়ে যাবে যে বেদাঙ্গের সংখ্যা কটা। তো মনে রাখবে বেদাঙ্গের সংখ্যা কটা? বেদাঙ্গ কিন্তু 6টা হয়ে থাকে, ঠিক আছে। বেদের যে অঙ্গ সেটা কিন্তু 6টা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমাদের আজকের 50 নাম্বার কোশ্চেন, আর আজকে কিন্তু আমাদের সর্বশেষ কোশ্চেন। দেখো কি বলেছে কোশ্চেনটা, কি বলেছে দেখো। কোশ্চেনটা বলেছে যে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে বিচারকদের নিয়োগ করতে পারেন, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের বিচারকদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, এটা সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে? সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করতে পারেন, তো এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? তো এই যে কোশ্চেনের অ্যান্সারটা আছে লাস্ট যে কোশ্চেনটা, এটা তোমাদের জন্য HW থাকলো। এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। এইভাবে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার আগে আমাদের উইকলি বলো বা 2 দিন বাদে বাদে বলো 50টা জিকের কিন্তু একটা ম্যারাথন ক্লাস কন্টিনিউ করা হবে। আউট অফ 50 তোমাদের কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে অন্যদের তুলনায় তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ওখানে কিন্তু ফ্রি PDF আর ক্লাসের কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করা হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।